হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি ডক্টর কুন্তল বিট্টেল তোমাদের জন্য আজকে আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকের ভিডিও যেটা টপিক সেটা হচ্ছে চাকরি। তো প্রচুর ফোন আসে, দাদা এমবিবিএস করে কি চাকরি পাওয়া সিওরিটি আছে, দাদা এমবিবিএস করে কি সরকারি চাকরি পাবো, দাদা চাকরিগুলো কিভাবে হয়, দাদা এই কত ইনকাম, এই নানা রকমের প্রশ্ন আমাকে তোমরা করে থাকো। তো তারই মধ্যে যেটা একটা মেন, যেটা সরকারি চাকরি এমবিবিএস করার পর, তো সেটা নিয়েই আজকে কথা বলবো। তার মধ্যে একটা মেন পার্ট হচ্ছে জিডিএমও। তো এই জিডিএমও নিয়ে আমরা আজকে আমাদের টোটাল আলোচনাটা করব। টোটাল সিলেকশন প্রসেস, কত স্যালারি, বিশেষ করে এই বছর যে কাউন্সেলিংটা হলো এবং তার থেকে অনেক কিছু ধারণা অনেকে তৈরি হয়েছে, এই যে ব্যাপারগুলো এবং টোটাল প্রসেস এই বছরটা, মেনলি এই বছরটাকেই সামনে রেখে আজকে টোটাল ভিডিওটা, তাহলে মানে তোমরা কারেন্ট সিনারিওটা জানতে পেরে যাবে। চলো তাহলে আর দেরি না করে শুরু করে দেওয়া যাক। তো প্রথমেই যেটা বলে নেওয়া সেটা হচ্ছে জিডিএমও এর ফুল ফর্ম কি। তো এর ফুল ফর্ম হচ্ছে জেনারেল ডিউটি মেডিকেল অফিসার। তো এক কথায় আমরা যাদেরকে বলি এমও, বিভিন্ন যে বিপিএসসি, পিএইচসি, আরএইচে গিয়ে যেসব ডাক্তারদেরকে তোমরা দেখতে পাও, তাদেরকে মোটামুটি এই গ্রেডের ডাক্তারদেরকেই তোমরা দেখতে পাও, যাদেরকে আমরা মেডিকেল অফিসার বা জেনারেল ডিউটি মেডিকেল অফিসার বলে থাকি। তো কিভাবে এই সিলেকশনটা হয়, কত স্যালারি। তো প্রথমেই যে পার্টটা নিয়ে তোমাদের সব থেকে বেশি ইন্টারেস্ট সেটা হচ্ছে স্যালারি। তো প্রথমেই স্যালারি পার্টটা আমি তোমাদেরকে বলে দেবো, এই মুহূর্তে স্যালারিটা কত আছে, কি আছে। তো এই মুহূর্তে যেটা স্যালারি আছে, তো সেটা হচ্ছে যে একটা স্যালারি তো অনেক রকম ভাগ থাকে। তো বেসিক পে যেটা আছে সেটা হচ্ছে 56,100 টাকা, গ্রেড পে হচ্ছে 5,400 টাকা, পিবি গ্রেড পে হচ্ছে 42,000 টাকা এবং এটা হচ্ছে লেভেল 6। তার সঙ্গে এনপিএ মানে নন প্র্যাকটিসিং অ্যালাওয়েন্স, বেসিক পের উপরে নন প্র্যাকটিসিং অ্যালাওয়েন্স যেটা হচ্ছে সেটা হচ্ছে 11,220 টাকা এবং তারপরে হচ্ছে হাউস রেন্ট অ্যালাওয়েন্স যেটা, সেটা 12%, এনপিএটা হচ্ছে 20%, সেটা হচ্ছে 6,732 টাকা এবং ডিএ হচ্ছে 3%, সেটা হচ্ছে 1,683 টাকা এবং তার সঙ্গে মেডিকেল অ্যালাওয়েন্স পাই 500 টাকা এবং রিক্স অ্যালাওয়েন্স পাই 300 টাকা। তো এই সব কিছু মিলিয়ে ইন হ্যান্ড যে স্যালারিটার কথা হয় সেটা হচ্ছে 76,535 টাকা, 76,535 টাকা। তো এর মধ্যে আছে নন প্র্যাকটিসিং অ্যালাওয়েন্স, মানে বুঝতেই পারছো যে এই স্যালারিটা তুমি পাচ্ছ, মানে নন প্র্যাকটিসিং অ্যালাওয়েন্স মানে কি, যে তুমি প্র্যাকটিস করবে না। লিগ্যাল ইলিগ্যালের কথা জানি না, তবে এই জিডিএমও এবং যারা নন প্র্যাকটিসিং অ্যালাওয়েন্স নেয় তারা কিন্তু চেম্বার প্র্যাকটিস করতে পারে না অ্যাজ পার রুল এবং লিগ্যাল ব্যাপারে। আর তার সঙ্গে হাউস রেন্ট অ্যালাওয়েন্স, এটা যদি তুমি না নাও তাহলেই হচ্ছে 76,535 টাকা। আর যদি এই 6,732 টাকা যেটা, এটা যদি তোমার বাদ চলে যায় তাহলে তোমরা সেই মতো 76,535 টাকা থেকে বিয়োগ করে নিও, তাহলেই তোমরা বুঝতে পারবে যে ইনহ্যান্ড কত পাচ্ছ। 76,000 থেকে 6,000 ওই মোটামুটি 69,000 টাকা মতো হচ্ছে, মানে হাউস রেন্ট অ্যালাওয়েন্সটা যদি, মানে তুমি যদি সরকারের ঘর ভাড়া না নাও সেক্ষেত্রে তোমার সেই টাকাটা অ্যাড হয়ে যাবে। এবং সেক্ষেত্রে আবার এইরকম নয় ব্যাপারটা যে সবসময় তুমি এটা চাইলেই যে হাউস রেন্ট অ্যালাওয়েন্স কাটিয়ে নিতে পারবে, সেটাও কিন্তু হয় না, সেক্ষেত্রে সেটা অনেক ব্যাপার আছে। তো এই ছিল টোটাল স্যালারি স্ট্রাকচার। তুমি বেসিক পে হচ্ছে 56,100 টাকা এবং টোটাল যে স্যালারিটা সেটা হচ্ছে 76,535 টাকা সব কিছু নিয়ে। তো এবার এটা হয় কিভাবে। তো প্রথমেই ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে হেলথ রিক্রুটমেন্ট বোর্ড wbhrb.in স্ক্রিনে চলে এসছে, তোমরা দেখে নিতে পারো। তো এই wbhrb.in এই সাইটে কিন্তু প্রথমে নোটিশ বেরোয় যে হ্যাঁ এই এতগুলো ভ্যাকেন্সি আছে, তো তোমরা ফর্ম ফিল আপ করো এবং তোমরা অ্যাপ্লাই করো। তো এরকম আগে কিন্তু 6 মাস অন্তর অন্তরই এই নোটিশটা বেরোতো। তো করোনার জন্য বেশ 2-3 বছর, একটু 2-2.5 বছর একটা ডিলেমা এবং অনেক কিছুর মধ্যে দিয়ে এই রিক্রুটমেন্টটা গেল। তো যাই হোক, সেটা অন্য ব্যাপার। তো বেসিক্যালি যেটা হয় যে wbhrb.in তোমার হচ্ছে গিয়ে প্রথমে এই রিক্রুটমেন্টের নোটিশটা বের হয় এবং সেখানে গিয়ে সবাইকে অ্যাপ্লাই করতে হয়। তো সেই অ্যাপ্লাই করতে গেলে মিনিমাম যে জিনিসগুলো লাগে সেটা মিনিমাম হচ্ছে যে তাকে এমবিবিএস পাস আউট, মানে ইন্টার্নশিপ কমপ্লিট করে এমবিবিএস পাস আউট তাকে হতে হবে, ইন্টার্নশিপ কমপ্লিট করতে হবে এবং তার কিন্তু রেজিস্ট্রেশন নাম্বারটা থাকতে হবে। এবং যারা ধরো ফরেন গ্র্যাজুয়েট, যারা এফএমজি ক্লিয়ার করে নিয়েছে বা যারা হচ্ছে অন্য স্টেট থেকে এমবিবিএস করেছে, তাদেরকেও কিন্তু এই ওয়েস্ট বেঙ্গলের রেজিস্ট্রেশন আপগ্রেড যেটা সেটা
করে নিতে হবে। তো এটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট যেটা অ্যাপ্লাই করবার জন্য লাগবে, এবং সমস্ত রকম আরও অনেক ডকুমেন্টস রেজাল্ট সেগুলো আপলোড করতে হয়, সেগুলো সেই মানে ফর্ম ফিল আপ করার সময় সেখানে আপলোড করে দিতে হয়। তো এই আপলোড করে দেওয়ার পর 210 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে আপলোড করে দেওয়া হয়। তারপরে সেইগুলো সবাই ওরা ভেরিফাই করার পর যে ফর্ম অ্যাকসেপ্টেড এরকম একটা মানে নোটিশ বেরিয়ে আসে যে হ্যাঁ ফর্ম অ্যাকসেপ্টেড। এরপরে হচ্ছে ইন্টারভিউ। তো ইন্টারভিউয়ের ক্ষেত্রে টোটাল এখানে একটা নাম্বারের একটা স্কোরের একটা জায়গা আছে। তো সেই স্কোরটা কিভাবে হয় তোমাদেরকে আমি একবার বুঝিয়ে দিই। তো 100 নম্বরের যে টোটাল মার্কসটা এখানে থাকে, সেখানে প্রথমেই যে 40 নাম্বারটা আছে সেটা হচ্ছে যে তুমি এই যে MBBS পাস করেছো এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমার কাছে আছে, এটার জন্যই কিন্তু 40 মার্কস দেওয়া হয়। এবং এখান থেকে 0.5 নাম্বার করে ডিডাকশন করা হয়, যে তোমার যে সাপ্লি যদি থাকে কোনো, তাহলে 0.5 করে সেই সাবজেক্ট ওয়াইজ সেগুলো ডিডাকশন হবে। এবং এই ডিডাকশনটা কিন্তু একটা লিমিট আছে, ম্যাক্সিমাম 5 নাম্বার অবধি তোমার ডিডাকশন হতে পারে 0.5 করে। তাহলে 40 নম্বর সেখান থেকে এটা ডিডাকশন হতে পারে। তারপরে যেটা আছে যেটা হচ্ছে যে 50%-এ পাস হয়। তো 50%-এর উপরে তুমি যে পার্সেন্টেজটা পাবে সেই টোটালের উপর যে 50%, তার উপরে ধরো তোমার টোটাল MBBS-এর নাম্বার হচ্ছে 60%, তাহলে অ্যাডিশনাল 10 মার্কস তুমি পাবে, বা তোমার হচ্ছে 70%, তো অ্যাডিশনাল 20 মার্কস তুমি পাবে। তো ব্যাপারটা এখানে এইভাবে দেখতে হবে, কিন্তু এটাও হচ্ছে যে ম্যাক্সিমাম 20 নম্বর, মানে তুমি 50%-এ প্রতি 1%-এ 1 নাম্বার করে আছে, এবং সেখানে হচ্ছে 20 নম্বর। তাহলে 40 + 20 হলো গিয়ে 60 নম্বর। আর যে ইন্টারভিউটা হয়, সেই ইন্টারভিউটা যেটা তুমি যাওয়ার পর বলছি সেই ইন্টারভিউটার ব্যাপারে, তো সেই ইন্টারভিউটাই যেখানে তোমার ইন্টারভিউয়ের ডেট পড়ার পর তোমার ভাগ করে ইন্টারভিউ হয়। তো ইন্টারভিউয়ের ডেট পড়ার পর তোমাকে ডাকার পর যে তোমাকে নিয়ে বসবে, 3-4 জন মিলে তোমার ইন্টারভিউ নেবে, প্রশ্ন জিজ্ঞাসা করবে, সেইখানে থাকে 15 নম্বর মার্কস। আর হচ্ছে কি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স, বিশেষ করে হাউস স্টাফশিপ, 1 বছর হাউস স্টাফশিপ, কিন্তু 6 মাসে হাউস স্টাফশিপের কোনো ভ্যালু নেই। তো সেই হাউস স্টাফশিপের উপর থাকে 25 নম্বর মার্কস। তাহলে টোটাল তোমার হয়ে গেল যে পার্সেন্টেজের উপর মার্কসের পার্সেন্টেজের উপর 20, তো প্রথমে 40, তারপর 20, তারপরে হচ্ছে এক্সপিরিয়েন্সের উপর 25, আর ইন্টারভিউ 15। এই হচ্ছে টোটাল 100 নম্বরে মার্কস ডিস্ট্রিবিউশনটা এইভাবে করা থাকে। তো এইভাবে তোমাদের পরীক্ষা যেগুলো ইন্টারভিউ দেওয়া হয়ে গেল, তারপরে টোটাল একটা মার্কস সেখানে দেওয়া হয়, এবং সেই মার্কস অনুযায়ী একটা মেরিট লিস্ট তৈরি হয়। তো এই বছরের ব্যাপারটা এবার তোমাদেরকে ভ্যাকেন্সি দিয়ে বুঝাবো প্রথমে, তারপর এই বছরের মেরিট লিস্টটা কীভাবে তৈরি হয়েছে সেটা তোমাদেরকে বোঝাবো। তাহলে তোমরা ব্যাপারটা অনেকটা বুঝতে পারবে, সঙ্গে সাপোর্টিভ ডকুমেন্টস পাশে চলে আসবে। এবং কারো যদি তোমাদের সাপোর্টিভ ডকুমেন্টস কিছু দরকার হয়, যেগুলো আমার কাছে তোমরা দেখতে পাচ্ছ, ফুল ডকুমেন্টসগুলো তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। তোমরা যদি দেখতে চাও কীভাবে হয়, কী ব্যাপার, কীভাবে নোটিশ বেরোয়, কীভাবে PDF-গুলো বেরোয়, কীভাবে এই যে ব্যাপারগুলো সরকারি নোটিশগুলো কীভাবে বেরোয়, সেগুলো তোমরা পেয়ে যাবে। তো প্রথমেই যেটা হচ্ছে যে এই বছরে যেহেতু একটু করোনার জন্য ব্যাপারটা অন্যরকম ছিল, প্রায় 2 বছর বাদে এই ব্যাপারটা হচ্ছে। তো প্রথমেই কি হয়েছিল, প্রথমে হচ্ছে গিয়ে 1207 জনের একটা নোটিশ বেরিয়েছিল 2020 সালে। তারপরে সেটা অ্যাপ্লিকেশন করেছিল, তারপর সেটা স্থগিত হয়ে গেছিলো, অনেকজন ফর্ম ফিল আপ করেছিল, প্রায় 2400 জন মতো ফর্ম ফিল আপ করেছিল। তারপরে যাই হোক আবার করোনা এইসব কারণে তারপরে আবার একটা রিভিশন একটা বেরোয়, যেখানে হচ্ছে গিয়ে 1852 জনের একটা ভ্যাকেন্সি বেরোয়, এবং তারপরে আবার ফর্ম ফিল আপ করতে বলে। তো এবার তারপরে আবার যেটা হয় যে এই যে 1200 থেকে 1800 হলো, তারপরে মানে সিট বাড়লো, তারপরে আলটিমেটলি যখন এই বছর রিক্রুটমেন্ট হলো, তখন টোটাল যে সিটের সংখ্যাটা সেটা কিন্তু 1184। টোটাল এই বছরে যে GDMO রিক্রুটমেন্ট হয়েছে সেটার সংখ্যাটা ছিল মানে ভ্যাকেন্সিটা ছিল 1184 জনের। টোটাল 1184 জন হচ্ছে গিয়ে চাকরি পাবে, এইরকম একটা লিস্ট বার করা হয়েছিল। তো 1207 থেকে কী করে বাড়লো 1800 হলো, তারপরে আবার 1184 হয়ে গেলো, যেটা স্বাস্থ্য ভবনে এক্সপ্লেনেশন দিয়েছিল যে তারা যে প্রেডিকশন করেছিল যে কতজন TR মানে ট্রেনি রিজার্ভ, ওইটা আবার সার্ভিস কোটার আন্ডারে থাকবে, এবং কতজন বন্ড থেকে আবার ফেরত আসবে, বন্ড করবে, সেই সব ব্যাপারগুলো নিয়ে একটু ঘেঁটে গেছিলো ব্যাপারটা। তাই আলটিমেটলি যে লিস্টটা বার করতে পেরেছিল সেটা হচ্ছে 1184। ভিতরে অনেক ব্যাপার আছে, এইসব ভেতরে ঢুকলেও তোমরা এখন বুঝতে পারবে না। তো মোট কথা 1184 জনের টোটাল ভ্যাকেন্সি এই বছর ছিল। তো এই যে ইন্টারভিউটা, এবার যে তোমরা সব ফর্ম ফিল আপ করলে, তারপরে ইন্টারভিউ হলো, ইন্টারভিউ হওয়ার পর টোটাল হচ্ছে গিয়ে একটা প্যানেল বেরোয়। প্যানেল মানে সেই প্যানেলে সবার মেরিট লিস্ট, যেটা মেরিট লিস্টে প্যানেল, সেই মেরিট লিস্টটা যেটা ইন্টারভিউয়ের পরে মার্কস দিয়ে বেরিয়েছিল, সেখানে টোটাল 1538 জনের নাম বেরিয়েছিল। তাহলে তোমার 1184টা সিট ছিল এবং 1538 জনের নাম বেরিয়েছিল। এবার সবাই কিন্তু তার মধ্যে এলিজেবল হয়নি। টোটাল যেটা হাইয়েস্ট মার্ক ছিল সেটা ছিল 86, এবং যেটা লোয়েস্ট মার্ক তোমরা দেখে নিতে পারছো, যেটা লোয়েস্ট মার্ক সেটা ছিল 41। তো এবার এর মধ্যে এলিজেবল ওরা বলেছিল যে 1102 জন মতো, 1102 জন ছিল ইন্টারভিউ এরপর, মানে যে এলিজেবল। তো তাদেরকেই কিন্তু কাউন্সিলিংয়ের জন্য আবার ডাকা হবে। কাউন্সিলিংটা কী জিনিস, মানে 3টে স্লটে এই বছর কাউন্সিলিংটা হয়েছে, মানে ফার্স্ট ডে, সেকেন্ড ডে, থার্ড ডে, মানে 3টে দিনে কাউন্সিলিংটা হয়েছে। প্রথম দিন ডাকা হলো তারা র্যাঙ্ক অনুযায়ী। এবার যেটা হলো যে পুরো এই যে তোমার 1184টা যে সিট, সেই সিটের
যে কোথায় কোথায় আছে এই যে ভ্যাকেন্সিগুলো কোথায় কোথায় আছে তার একটা লিস্ট আছে। সেই লিস্ট অনুযায়ী যার 1 র্যাঙ্ক তার কাছে সবগুলোই আছে, যে সে যেটা খুশি নিতে পারে, যার 2 র্যাঙ্ক তার কাছে একটা কমে গেল। এইভাবে টোটাল 3 দিনে কাউন্সিলিংটা হয়েছে এবং 1184টা যে সিট তার সাপেক্ষে 1102 জনকে ডাকা হয়েছিল। তো যাই হোক, প্রথম দিন হয়ে গেছিলো, তারপর দ্বিতীয় দিন, তৃতীয় দিনে যখন মোটামুটি 300 জন মতো বাকি ছিল, সিট কিন্তু তখনও 488টা মতো বাকি ছিল, তোমরা দেখে নিতে পারছো সবই। তো এইভাবে গিয়ে মানে তোমার টোটাল 1102 জন যাওয়ার পরেও তার মানে যা মোটামুটি দেখা যাচ্ছে যে ওই 188টা সিট তাতেও ফাঁকা থাকছে এবং 300টা টোটাল মোটামুটি আমি যেটা জানতে পারলাম যে লাস্ট দিনে কাউন্সিলিংয়ের পরেও আরও 250টা মতো সিট ভ্যাকেন্ট আছে। তো এখন বাকি যে 1102 আর তোমাকে যে বললাম যে 1548 জনের লিস্ট বেরিয়েছে, সেখান থেকে তারা আবার বলতে শুরু করেছে যে আবার তাহলে সেকেন্ড লিস্ট বার করা হোক, যেখান থেকে আবার তাদেরকে কাউন্সিলিংয়ের জন্য ডাকা হোক, এইরকম একটা চলছে। এবার সরকার কি করবে সেটা সরকারের ব্যাপার, সেটা সেইভাবে হবে। তো এবার এই যে ইন্টারভিউটা হয়, তো এখানে কি হয় 15 নম্বরের জন্য? তো বেসিক্যালি সেরকম কিছুই জিজ্ঞাসা করা হয় না। তো প্রথমে একটা কথাই জিজ্ঞাসা করা হয়, বাবা চাকরিটা করবি তো? তো আস্তে আস্তে এই কথাটা কিন্তু একটু একটু করে চেঞ্জ হয়ে যাচ্ছে ইন্টারভিউয়ে। এবার যে কথাগুলো আসছে লোকমুখ মুখে যে চাকরিটা নিয়ে না হলে আর চাকরি কয়েকদিন পর পার্মানেন্ট চাকরি আর থাকবে না, সেটা মানে লোকমুখে প্রচার, যে এরকমও কথা কিন্তু বলা হচ্ছে। তো আর কি কি জিজ্ঞাসা করা হয়, যে নর্মাল কোশ্চেন, যে সাপে কামড়ালে কি করবে, যেগুলো বিপিএসসি গ্রামের দিকের হসপিটাল সেখানে যে জিনিসের ম্যানেজমেন্টগুলো হয়, কেউ বা অ্যাক্সিডেন্ট করে এলে কী করবে, কেউ বিষ খেয়ে এলে কী করবে, কারো পেট ব্যথা হলে কি করবে, কারো গল ব্লাডারের ব্যথা হলে, স্টোনের ব্যথা হলে কি করবে, এইরকম নানা রকম যেগুলো প্রাইমারি লেভেলের ট্রিটমেন্ট, যেগুলো মেনলি সেইগুলো থেকে, এবং বিভিন্ন ম্যানেজমেন্ট লেভেলের কোশ্চেন, যে তোমরা যে একটা উন্মত্ত জনতা চলে এলো, তোমরা কিভাবে সেটাকে ম্যানেজ করবে, যেগুলো বিপিএসসি পিএসসি আরএইচে যেসব ট্রিটমেন্ট হয় এবং যেগুলো সেখানে মানে যেসব পরিস্থিতির সম্মুখীন হতে হয়, সেই ধরনের কোশ্চেনগুলো মেনলি করা হয়। তো এই ইন্টারভিউ 15 নম্বরে কোনো মানে কিভাবে কত নম্বর দেওয়া হয়, কী নাম্বার দেওয়া হয়, কেন দেওয়া হয়, কী হিসাব করে দেওয়া হয়, এই 15 নম্বর কিন্তু সম্পূর্ণ গুপ্ত নম্বর, বুঝতেই পারছো। এখানে কোনো ক্ল্যারিটি নেই, এখানে 15 নম্বরের মধ্যে যে যা খুশি পায় এবং সেটার উপর অনেক কিছুর এফেক্ট আছে, তোমরা সেগুলো বুঝতেই পারছো, আর আমাকে দিয়ে না বলালেই ভালো। তো চাকরির ব্যাপার তো হয়ে গেল। এরপরে আমরা চলে আসবো যে এই যে সার্ভিস কোটা, চাকরি করলে যে সার্ভিস কোটা পাওয়া যায়, এই যে একটা নিট পিজির জন্য যে একটা চরম রকমের একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, যে সিট এত কম এবং স্টুডেন্ট প্রতি বছর এত এত করে বেড়ে যাচ্ছে, সেই জন্য কিন্তু মানুষের এই জিডিএমও চাকরিটার দিকে ঝোঁক বেড়ে গেছে। তো সেই ঝোঁক বেড়ে যাওয়ার জন্যই কিন্তু যে হচ্ছে গিয়ে মানে এই যে আগে যেমন ধরো আমাদের সময়, মানে 2014 সালের কথা বলছি, 900টা ভ্যাকেন্সি বেরিয়েছিল, মাত্র 340 জন মতো জয়েন করেছিল, বাকিরা কেউ যায়নি। কিন্তু আস্তে আস্তে যেটা দেখা যাচ্ছে যে এই জিডিএমও চাকরিটার প্রতিও কিন্তু প্রচণ্ড একটা কম্পিটিশন তৈরি হচ্ছে। তার কারণ বেশ কিছু আছে। এক হচ্ছে বাইরের দিকে চাকরির যে ব্যাপারগুলো সেগুলো অনেকটা কমে যাচ্ছে, নিট পিজি পাওয়ার চান্সেসটা অনেকটা কমে যাচ্ছে, বাইরে যে আরএমওসিপের সিটগুলো সেগুলো ব্লক হয়ে যাচ্ছে। তো সবাইকে তো ইনকাম করতে হবে, তো প্লাস জিডিএমও চাকরিটা করলে যেহেতু সার্ভিস কোটাটা পাওয়া যাবে, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই চাহিদাটা বাড়ছে। আর ওই যে বললাম 1800 সিট থেকে কি করে ওটা হয়ে গেল, তো এক্ষেত্রে সরকার যেটা করেছে, যেটা ওদের এক্সপ্লানেশন, যে যেহেতু যে সিটগুলো এই যে আগে চাকরি করলেই সার্ভিস কোটা পাওয়া যেত, কিন্তু এখন আর সেই ব্যাপারটা নেই। তুমি কোথায় চাকরি করছো তার উপরে কিন্তু রুরাল এরিয়াতে সার্ভিস করলে তবেই কিন্তু সার্ভিস কোটাটা পাওয়া যাবে, বা ডিফিকাল্ট এরিয়াতে চাকরি করলে তবেই সার্ভিস কোটাটা পাওয়া যাবে। আরবান এলাকায় চাকরি করলে, সেই সব হসপিটালগুলো থেকে চাকরি করলে কিন্তু সার্ভিস কোটা পাওয়া যাবে না। আগে যেমন সব কিছু চাকরিতে, এমনকি মেডিকেল কলেজে চাকরি করলেও কিন্তু সার্ভিস কোটা পাওয়া যেত। তো এক্ষেত্রে যে এই যে বন্ড এসআর যারা পোস্টিং হলো পোস্ট গ্র্যাজুয়েশন করার পর, বেসিক্যালি তাদেরকে সেই আরবান এবং বড় হসপিটালগুলোকে তাদেরকে পোস্টিং দিয়ে দিয়েছে। তো সেহেতু সেই জিনিসটাকে কমিয়ে দিয়েছে, যাতে যারাই চাকরিতে জয়েন করবে সেক্ষেত্রে যাতে সার্ভিস কোটাটা তারা অ্যাভেল করতে পারে। তার আবার একটা লিস্ট আছে, কোনগুলো আরএইচ আমি দিয়ে দিচ্ছি, কোনগুলো আরএইচ, কোনগুলো পিএসসি, এইভাবে একটা বড় লিস্ট আছে যে কোনটা রুরাল কোনটা আরবান। তোমাকে পোস্টিং নেওয়ার সময় কিন্তু সেটা দেখে নিতে হবে, সেই জোনে তুমি পোস্টিং নিলে তবেই কিন্তু তোমরা সার্ভিস কোটাটা 3 বছর পর চাকরি করার পর যে সার্ভিস কোটার ব্যাপারটা সেটা পাবে। তো এই সার্ভিস কোটা জিনিসটা কি, তো তোমরা বুঝতে পারলে। এখানে যে সার্ভিস কোটায় যারা পড়তে আসে তার একটা রিজার্ভ থাকে, সেটাকে বলে ট্রেনি রিজার্ভ। তো মানে যারা ধরো সার্ভিস কোটা থেকে একজন পোস্ট গ্র্যাজুয়েশনে পেলো, সেই অনুযায়ী পোস্ট গ্র্যাজুয়েশনে পেলো, তাহলে সেক্ষেত্রে যেটা হয় ট্রেনি রিজার্ভ সে পায়, মানে তার যে মাইনেটা চলছিল সেটা চলতে থাকে এবং সে স্বাস্থ্য ভবনের আন্ডারে থাকে। আমরা যেমন যারা ওপেনের ক্যান্ডিডেট তারা প্রিন্সিপালের আন্ডারে থাকি, যে কলেজে আমরা পোস্ট গ্র্যাজুয়েশন করি, কিন্তু তারা কিন্তু স্বাস্থ্য ভবনের আন্ডারে থাকে এবং ট্রেনি রিজার্ভ, তাদের যে মাইনেটা চলছিল সেটাই চলতে থাকে, স্বাস্থ্য ভবন থেকেই তাদের মাইনে হতে থাকে। যেমন আমাদের কলেজের প্রিন্সিপাল এবং এমএসভিপি অফিস থেকে আমাদের মাইনে হয়, ওদের কিন্তু মাইনেটা স্বাস্থ্য ভবন থেকে যেভাবে সার্ভিস বুক ছিল সেভাবেই চলতে থাকে, এবং তারা কিন্তু আবার এই পোস্ট গ্র্যাজুয়েশনটা শেষ করে গিয়ে সেই চাকরিটা আবার রিজয়েন করে, তারপর তাদের পোস্ট গ্র্যাজুয়েশনের যে ব্যাপার অনুযায়ী তাকে সেইভাবে সরকার
সে কোন জায়গায় পোস্টিং চেঞ্জ হবে কি সেখানেই থাকবে, সেই ব্যাপারটা সরকার সেইভাবে স্বাস্থ্য ভবন থেকে নিয়ন্ত্রণ করে। তো এখানে একটা টুইস্ট আছে, এই যে ধরো ফারাক্কা ব্রিজ মালদা, তো মানে ফারাক্কা ব্রিজের ওই দিকটা ওটা কিন্তু মোস্ট ডিফিকাল্ট এরিয়ার মধ্যে পড়ছে, মানে ওখানে যে হসপিটালগুলোতেই চাকরি করুক সেখানে কিন্তু তারা সার্ভিস কোটা পাবে। একদম নর্থ বেঙ্গল মেডিকেল কলেজেও যদি কেউ চাকরি করে জিডিএমও, মানে যদি করে সেক্ষেত্রে কিন্তু, বা জলপাইগুড়ি মেডিকেল কলেজ, এইগুলো কিন্তু বাই ডিফল্ট যেখানেই লোকেশন হোক ওটা মোস্ট ডিফিকাল্ট এরিয়ার মধ্যে চলে যাচ্ছে, ওরা কিন্তু সার্ভিস কোটা পাবে। কিন্তু এদিকের ক্ষেত্রে ধরো একটা বড় শহরে, ধরো আসানসোলে বা কোথাও, এখানে যে চাকরি করলে তারা কিন্তু সেই সার্ভিস কোটাটা পাবে না, কারণ সেগুলো আরবান এরিয়ার মধ্যে পড়ছে। তো সরকার যেটা বলতে চাইছে, সিটগুলো এমনভাবেই ওই সিটগুলো 1184 লাস্ট যে সিটটা, যেটা এমনভাবেই দেওয়া হয়েছে যাতে সবাই সেই সার্ভিস কোটাটা পায়, সেইটা অ্যাভেল করতে পারে। তাহলে সার্ভিস কোটাটা অ্যাভেল করতে গেলে কি করতে হয়, তাহলে 3 বছর মিনিমাম তাকে চাকরি করতে হবে জয়নিং ডেট থেকে, তার মানে 3 বছর কমপ্লিট হওয়ার পর সে সেই সার্ভিস কোটাটা অ্যাভেল করতে পারবে। এবং সরকার চাইছে যাতে সবাই অ্যাভেল করতে পারে, সেইভাবে সিটের ডিস্ট্রিবিউশনগুলোকে এমনভাবে দেওয়া হয়েছে যাতে পরবর্তীকালে এই ট্রেনি রিজার্ভ নিয়ে প্রচুর ঝামেলা হয় এবং কেস কাছারি হতেই থাকে প্রতি বছর সার্ভিস কোটার ক্যান্ডিডেটদের মধ্যে। তো সেই জন্য সরকার একটা স্বচ্ছভাবে প্রচেষ্টা করার জন্য এইভাবে বেছে বেছে সিটগুলোকে দিয়েছে। তো এখানে কিন্তু আবার সরকার একটা প্রচ্ছন্ন থ্রেটও দিয়ে রেখেছে, যেটা আমার কথা নয়, শোনা কথা, যেটা আমি ভেরিফাই করে দেখিনি, যে একটা কানাঘুষো শোনা যাচ্ছে যে অনেকেই হচ্ছে গিয়ে নিট পিজি দিচ্ছে বা দেবে, এবং সেক্ষেত্রে হচ্ছে গিয়ে তারা জাস্ট চাকরিটা করবো বলে জয়েন করছি, তাদের ক্ষেত্রে কিন্তু 1 নম্বর কথা ট্রেনি রিজার্ভ তো সেক্ষেত্রে পাবে না, তাকে ছেড়ে দিয়ে চলে আসতে হবে। তো সেক্ষেত্রে যারা চাকরিটা করতে ইচ্ছুক নয় তবুও তারা চাকরিটা নিচ্ছে এবং পরবর্তীকালে নিট পিজি দিয়ে বেরিয়ে যাওয়ার প্ল্যান করছে, তাদের ক্ষেত্রে কিন্তু যেটা শুনলাম বলা হয়েছে যে তাদেরকে কিন্তু মার্ক করে রাখা হবে, এবং পরবর্তীকালে তারা তো ট্রেনি রিজার্ভ পাবেই না, এবং তাদেরকে এটাও বলা হচ্ছে যে এই যে পালিয়ে গেল এবং তাকে ট্র্যাক করা হবে, এবং সে যে পোস্ট গ্র্যাজুয়েশন করার সময় যে স্টাইপেন্ডটা পায় সেটাও বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হবে, এবং তাকে বিনা মাইনেতে তাকে করতে হবে, কারণ সে সরকারের এই মানে চাকরিটা নষ্ট করে এলো। তো এটাই বলতে চাইছে যে 3 বছর সার্ভিসটা করো, তারপর সার্ভিস কোটা নাও, এরকম মানে এটাও। এবং তারপরেও যদি মানে সে যদি করেও নিল, তারপরেও যদি সে জয়েন করতে যায়, তখন কিন্তু তাকে আলাদা করে চিহ্নিত করে রাখা হবে যে কিন্তু পালিয়ে গেছিলো ছেড়ে দিয়ে চাকরি করতে করতে, পোস্ট গ্র্যাজুয়েশন করতে, মানে পালিয়ে গেছিলো, মানে সার্ভিস 3 বছর কন্টিনিউ না করে সার্ভিস কোটা না নিয়েই জাস্ট ডিসকন্টিনিউ করে পালিয়ে গেছিলো। তো এই ব্যাপারটা অনেকই ঘটে থাকে, সেই জন্য তারা অফিসিয়ালি হয়তো তাদের কিছু করতে পারবে না, কিন্তু আনঅফিসিয়ালি এরকম একটা হালকা কানাঘুষো শুনতে পেলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। তো তোমরা মোটামুটি বুঝতে পারলে কীভাবে মানে প্রথমে ওয়েবসাইটে বেরোয়, তারপরে হচ্ছে সেই অনুযায়ী ফর্ম ফিল আপ করতে হয় 210 টাকা দিয়ে, তারপর সেই অনুযায়ী হচ্ছে গিয়ে ফর্ম অ্যাকসেপ্টেড হয়, তারপর সেই অনুযায়ী হচ্ছে গিয়ে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়, ইন্টারভিউ ডাকা হয়ে যাওয়ার পর একটা প্যানেল তৈরি হয়, প্যানেলের মধ্যে একটা লিস্ট থাকে, সেই লিস্টে সবার নাম থাকে, সেই লিস্ট অনুযায়ী ভাগ ভাগ করে তাদেরকে ওই হসপিটালে কোন কোন জায়গায় কি ফাঁকা আছে সেই অনুযায়ী হচ্ছে গিয়ে ডাকা হয়, এবং তারপরে সেখানে কাউন্সিলিং হয়, এবং আলটিমেটলি যে যেখানে পছন্দ মতো জায়গায় পেলে সে নেয়, এবং না পেলে সে নেয় না, এইভাবে হচ্ছে গিয়ে পুরো ভ্যাকেন্সিটা ফিল আপ হয়, এবং যেগুলো রয়ে যায় আবার পরের বছর বা পরের 6 মাস পরে জিডিএমওর জন্য সেই ভ্যাকেন্সিগুলো দিয়ে বেরোয়। তো এই যে 1102 জনকে ডেকেছিল, তারপরেও কিন্তু প্যানেলে আরও 300-400 জনের নাম আছে যারা এলিজেবল নয়, কথাই বলা হচ্ছে, কিন্তু তারা আবার দাবি তুলেছে সেকেন্ড প্যানেল বা সেকেন্ড লিস্ট বার করার জন্য। তো আস্তে আস্তে তোমাদেরকে বুঝতে হবে কি ব্যাপারটা নিয়ে বলতে চাইছি। আজকে যখন সিটগুলো ফাঁকা রয়ে যেত বলেই পরের বছর আবার করা হতো, পরের বার আবার করা হতো, পরের বার আবার করা হতো, এই জন্য কাউন্সেলিংটা এবং এই যে অ্যাপ্লিকেশন এবং এই পুরো প্রসেসটা বারবার হতে থাকতো। কিন্তু এখন যদি সমস্ত সিটগুলো এইভাবে ফিল আপ হয়ে যেতে থাকে, তাহলে একটা ডাক্তার কিন্তু মনে রাখবে 65 বছর চাকরি করে, তোমাকে চাকরি দিতে হবে বলে সরকার তোমাকে ডাক্তারি পড়ায় না, এটা প্রথমে ক্লিয়ার করে নাও। সরকারের যেটুকু দরকার সেইটুকুই সরকার ডাক্তার নেবে, তুমি ডাক্তারি পড়েছো বলে তোমাকে চাকরিতে নেওয়া হবে, এটা কোনো রাজ্যেরই রুল নয়, ফালতু একে ওকে গাল দিয়ে লাভ নেই। এখন দেখো প্রোডাকশন যখন মানে 1200 ছিল, 1500 ছিল, তারপর 2500 হলো, তারপর 3000 হলো, তারপর 3500 হলো, তারপর আস্তে আস্তে 5 বছর পরে কিন্তু প্রায় 5,500-6,000 করে ডাক্তার বেরোবে এখন যারা নিট অ্যাসপিরেন্ট তাদের জন্য বলছি। তো এই জায়গায় দাঁড়িয়ে তোমরা যাই করে নাও, পিজি সিট সেইভাবে বাড়বে না, একটু করে সবই বাড়বে সেই রকম, কিন্তু এই যে হসপিটালগুলো পিজি সিট বাড়লে আবার সেই পোস্ট গ্র্যাজুয়েশনের পর বন্ডের ব্যাপার চলে আসবে, এবং সেইখানে সেই বন্ডের এসারদেরকে দিয়ে আবার ফিল আপ করিয়ে দেওয়ার ব্যবস্থা হয়ে যাবে। তো এটাই বলার, এই যে সিটগুলো যদি ফাঁকা চলে যেত বলেই বারবার কাউন্সিলিংটা হতো, কেউ চাকরি নিত না বলেই। তো এইখানে আরও একটা কানাঘুষো শোনা যাচ্ছে, এইবারই মানে বলতে চাইছে ওরা যে জিডিএমও কবে আবার বেরোবে কোনো ঠিক নেই, অবশ্যই বেরোলে তো তোমরা জানতেই পারবে এবং আমিও তার উপরে ভিডিও করব। তো জিডিএমওর এই যে ব্যাপারটা আস্তে আস্তে যে কানাঘুষোগুলো শুনতে চাইছি, যে সরকার কিন্তু যে কোনো সব সরকারই কিন্তু আস্তে আস্তে ফুললি কন্ট্রাকচুয়ালের দিকে চলে যেতে চাইছে। তো কন্ট্রাকচুয়ালের দিকে কেন যেতে চাইছে? এই যে একটা সার্ভিস, তার অনেক রকম ঝামেলা আছে, অনেক রকম ব্যাপার আছে। কন্ট্রাকচুয়ালে যেমন এনআরএইচএমে হয় যে স্কিমে যে সিএইচও, কমিউনিটি হেলথ অফিসার, হ্যান ত্যান যে চাকরিগুলো বেরোচ্ছে, যেমন কারো 50,000 টাকা, 60,000 টাকা মাইনে, এবং সেগুলো কিন্তু ফিক্স স্যালারি, মানে একটাই মাইনে, যেমন বন্ডের সাথে 70,000 টাকা মাইনে, এবং 3 বছর সে 70,000 টাকা করে মাইনে পাবে। এই যে এত যে মাইনের মধ্যে বেসিক পে, গ্রেড পে, হ্যান্ড পে, ত্যান পে, হেলথের ব্যাপার, হ্যান ব্যাপার, ত্যান ব্যাপার, এইসব কিন্তু কিছুই
কন্ট্রাকচুয়াল চাকরির মধ্যে থাকে না এবং সেটা কন্ট্রাকচুয়াল। আর বেসিক্যালি এই যে জিডিএমও চাকরিটা এটা কিন্তু পার্মানেন্ট জব। প্রথমে এটা বলা হবে যে টু বি কনফার্মড এরকম একটা, কিন্তু এটা 3 বছর পরে কনফার্মেশনগুলো সাধারণত এতদিন অবধি চলে এসছে। জিডিএমও চাকরি মানে পার্মানেন্ট চাকরি ধরে নিতে হবে, মানে ধরে নেওয়া না, এটা পার্মানেন্ট চাকরি। কিন্তু আস্তে আস্তে সরকার কিন্তু যে কোনো সরকারই এখন আস্তে আস্তে কন্ট্রাকচুয়ালের দিকে হাঁটছে এবং সেক্ষেত্রে মাইনেটা ফিক্স করে দেবে এবং যখনই যে করতে চাইবে না সঙ্গে সঙ্গে আর্মি অফ ডক্টরস রেডি থাকবে তারা সেই চাকরিটা করার জন্য। সেই যে আর্মি অফ ডক্টরসটাকে বানানোর প্রক্রিয়া শুরু হয়ে গেছিলো অনেক দিন আগেই এবং আরও এখনও সেই ব্যাপারগুলো চলতে থাকছে, আরও নতুন নতুন মেডিকেল কলেজ খুলছে এবং সেগুলো হতে থাকবে। তো এই জায়গায় দাঁড়িয়ে পরে জিডিএমও কবে হবে এবং হলেও তার ভ্যাকেন্সি কত হবে এবং কতদিন এই জিডিএমও হবে, কতদিনের মধ্যে সরকার কন্ট্রাকচুয়ালের দিকে চলে যাবে, এইরকম একটা বড় জিজ্ঞাসা চিহ্ন কিন্তু রয়ে যাচ্ছে উড বি মেডিকোদের জন্য। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো যে জিডিএমওর পুরো প্রসেসটা কীভাবে হয়। তো যদি তোমাদের আরও কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে নিচে তোমরা জানাতে পারো যে জিডিএমও নিয়ে আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে। আমি বলার পরে হয়তো তোমাদের মনে আরও কোনো প্রশ্ন থাকতে পারে, তোমরা অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে পারো বা আমাকে হোয়াটসঅ্যাপে জানাতে পারো, টেলিগ্রামে গ্রুপে জানাতে পারো, ইনস্টাগ্রামে জানাতে পারো বা ফেসবুকেও জানাতে পারো। তো পুরো ভিডিও জুড়ে তো অনেকবার করে সেই লিঙ্কগুলো চলে এসছে, আবার ভিডিও লাস্টেও সেই লিঙ্কগুলো এবং নাম্বার চলে আসবে, তোমরা অবশ্যই তাহলে জানাতে পারো। তো আশা করি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ মনে হয়ে থাকবে। যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই যদি ভালো লাগে তাহলে যারা এই ব্যাপারগুলো নিয়ে জানতে চায় অবশ্যই তাই সেই সব বন্ধু এবং বড়দের সঙ্গে এটা শেয়ার করবে। তো এইরকম ইনফরমেটিভ ভিডিও যেগুলো তোমরা আর কোথাও পাবে না আমি তোমাদের জন্য আনতে থাকি। তো অবশ্যই তোমরা আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করে দেবে। চলো তাহলে তোমরা সবাই ভালো থেকো, আজকের মতো চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, টাটা।